সিপিআইএম এর বিভিন্ন জায়গায় সম্মেলন চলছে, অনুরূপ সম্মেলন চলছে মোহনপুর মহকুমা কমিটির। মোহনপুর মহকুমা কমিটির সম্মেলন চলছে বামুটিয়া বেরিমুড়ায়। সিপিআইএম পলিটব্যুরো সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিআইএম নেতা পবিত্র কর সহ অন্যান্যদের উপস্থিত এবং পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে সিপিআইএম এর এই সম্মেলনটি চলছে। এবং সেই সম্মেলনের শুরুতে খানিকটা দৃশ্য আপনারা অবশ্যই দেখছেন। তার পাশাপাশি সম্মেলনের সে শুরুর পর সেখানে আয়োজিত আলোচনা পর্বে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বেশ কয়েকটি বিষয় নিয়ে সেখানে আলোকপাত করেছেন, বেশ কয়েকটি বিষয় তিনি উত্থাপন করেছেন। সেই বিষয়গুলো আপনারা শুনুন এবং তার পাশাপাশি আমি আরো একবার বলি, আপনারা দিনভর নানা বিষয় থাকবে, নানা কথা থাকবে, নানা আয়োজন থাকবে, নানা ঘটনা থাকবে, সবকটির প্রতি নজর রাখবেন একমাত্র PB24 পর্দায়। সিপিআইএম এর মোহনপুর মহকুমা কমিটির সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর উপস্থিতিতে সেই আলোচনা সভা, সেখানে অন্যান্য নেতৃত্ব রয়েছেন। তার পাশাপাশি সিপিআইএম রাজ্য সম্পাদক যে বিষয়গুলোর উপর আলোকপাত করছেন সেই বিষয়গুলো আমরা সরাসরি তুলে ধরছি। এই প্রকাশ্য সভা, এই সভার সভাপতি মন্ডলের কংগ্রেস সদস্যগণ মঞ্চে আসীন আছেন। আমাদের পার্টি রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম দুজন সদস্য কংগ্রেস পবিত্র কর এবং রাধাচরণ দেববর্মা, রাজ্য কমিটির সদস্যগণ এবং এই সম্মেলনের প্রতিনিধি এবং আরো নানাভাবে এই সম্মেলনকে সফল করার জন্য এই এলাকার সাধারণ নাগরিক, পার্টি দলী বন্ধু যারা এখানে সমবেত হয়েছেন এবং দূর থেকেও যারা আমাদের বক্তব্য শুনছেন, আমি আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন, শুভেচ্ছা এবং লালন। কেন জনগণ অধিকার তাদের কেড়ে নিতে হবে? তো সেই শাসক গোষ্ঠী ত্রিপুরা যে এই সময় আমাদের নজরে কি পড়ছে, 365 দিনের মধ্যে এমন একটা দিন বাদ যায় না, সোমবার থেকে রবিবার ত্রিপুরা যে কোনো না কোনো প্রান্তিক, কোনো না কোনো অংশের নাগরিকদের তরফ থেকে রাস্তা রোকো হচ্ছে না, খরচ করতে হবে। কোথাও জলের জন্য, কোথাও রাস্তার জন্য, কোথাও রেগার কাজ বা কাজ করে মজুরি না পাওয়ার জন্য, কোথাও যুবকদের চাকরির জন্য, কোথাও হাসপাতালে ডাক্তার নেই, নার্স নেই, স্কুলের শিক্ষক নেই, চেয়ার টেবিল বেঞ্চি নেই। তো এইভাবে এ রাজ্যে প্রতিদিন স্বতঃস্ফূর্ত ভাবে নাগরিক বিক্ষোভ চলছে। এটা প্রমাণ করে যে মানুষ ক্ষুব্ধ, মানুষ অসন্তুষ্ট, সরকার তার প্রতিশ্রুতি পালন করছে না এবং পালন করবে না। এই সরকারের প্রতি মানুষের যে আস্থা নেই, এটাই সেভাবে বেরিয়ে আসছে। এই সম্মেলনটি এমন একটা জায়গায় হচ্ছে যার সাথে আমাদের ত্রিপুরাজ্যের গণ আন্দোলনের অতীতের বহু স্মৃতি বিজড়িত। কমরেড সুরেন্দ্র রায়ের তার বাসভবন বা যে এলাকায় তার জীবন সংগ্রাম, এখানে থেকেই তিনি সারা জীবন করে গেছিলেন। আমি সেই সুবাদে এরকম একটা জায়গায় ঠিক করার জন্য মহকুমা কমিটিকে ধন্যবাদ জানাব। এতে আমাদের বহু নবীন প্রজন্মের কমরেডদের এই ইতিহাসের একটু ঝলক জানার জন্য একটু হলে তাদের সুযোগ হবে। তো বন্ধুরা, আমাদের এই যে পার্টি সম্মেলনের যে গোটা প্রক্রিয়া, শুধু
আমাদের রাজ্যে না, সারা দেশে এটা সংগঠিত হচ্ছে, আপনি সকলে জানেন। আমাদের পার্টির 24তম মহাসম্মেলন তথা পার্টি কংগ্রেসকে উপলক্ষ করে সারা দেশে আমাদের পার্টির প্রায় 10.5 লক্ষ সদস্য, তারা ব্রাঞ্চ থেকে সর্বভারতীয় স্তর অব্দি লক্ষাধিক এরকম কর্মসূচিতে তারা মিলিত হবেন বা হচ্ছে। যদিও এটা আমাদের গঠনতান্ত্রিক একটা প্রক্রিয়া, 3 বছর অন্তর অন্তর আমাদের পার্টির যে সংবিধানকে অনুসরণ করে আমরা এই সম্মেলন প্রক্রিয়া সংগঠিত করি, কিন্তু তাই বলে এটা মোটেই একটা আনুষ্ঠানিকতা। আপনারা জানেন আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের পার্টি তার যাত্রাপথ শুরু হয়েছে। সে লক্ষ্যটা হল আমাদের ভারতবর্ষের বৈশিষ্ট্যের প্রদানে মার্ক্সবাদ লেনিনবাদকে ভিত্তি করে আমাদের দেশেও একটা শোষণহীন সমাজ ব্যবস্থা তথা সমাজতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরি করার লক্ষ্যে। কাজেই 3 বছর অন্তর আমাদের এই সম্মেলন প্রক্রিয়া হলেও এটা আনুষ্ঠানিকতা না, এই লক্ষ্যপথে পৌঁছার জন্য এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা একটা এমন সময়তে দেশ এবং রাজ্যের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রেক্ষাপটে আমাদের এই সম্মেলন সংগঠিত হচ্ছে, তখন সারা দেশের সাথে আমাদের রাজ্য একটা চরম দক্ষিণপন্থা রাজনীতির একটা হাওয়া বইছে। আর সেই দক্ষিণপন্থা রাজনীতির যে হাওয়া, তার মূল উদ্দেশ্য কিভাবে আমাদের দেশের একচেটিয়া পুঁজি তার হাতে এই দেশের সমস্ত সম্পদ, মানুষের সমস্ত অধিকারকে হরণ করে তাদের হাতে কর্তৃত্ব তুলে দেওয়া যায়। তার একটা প্রকৃষ্ট উদাহরণ কদিন আগে দেখেছেন। গত 25শে নভেম্বর আমাদের ভারতীয় সংসদের শিক্ষা অধিবেশন শুরু হয়েছিল। তার কদিন আগেই আমাদের দেশের সর্ববৃহৎ যে একচেটিয়া পুঁজি আদানি, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার পর গত মাত্র 10 বছরে এই পরিবারের হাতে এই দেশের প্রায় 1/3 সম্পদ নিবেদিত হয়েছে। ত্রিপুরা যে তাদের অস্ত্র পাহাড়ি বাঙালি, প্রায় আমরা অতীতের শাসক দলের সময় তো দেখেছি, সে 1980-তে, 1988-তে একই কায়দায় বুর্জোয়ারা আমাদের এই ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী সরকারকে দুর্বল করার জন্য চেষ্টা করেছে, এবং এটাই 2018 এনসি দেববর্মাকে দিয়ে ত্রিপুরাল্যান্ডের স্লোগান ভাসিয়ে দিয়ে, এবং এনসি দেববর্মা যখন তার সমস্ত অস্তিত্ব হারিয়ে ফেলছিল, তখন নতুন করে প্রদ্যুৎ মানিক্য কিশোরকে দিয়ে ত্রিপুরা মথা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, একটার পর একটা সেই 18, 24, 23 আমরা যদি দেখি আইপিএফটির মুখে হোক বা ত্রিপুরা মথার মুখে হোক, একটা কনসিস্টেন্সি, একটা ধারাবাহিকতা, একটার সাথে একটা সম্পর্ক নেই। এবং তার সর্বশেষ খেলা হচ্ছে আগরতলায়
কুঞ্জবনে কুসুমন্ত প্রাসাদ এক সময়তে এটা রাজন্য অতিথিশালা ছিল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরা যে তার 7 বার তিনি এখানে এসেছিলেন, তার শেষ দিকে সেখানে তিনি অবস্থান করেছিলেন। তার সাথে ত্রিপুরা যে অনেক ইতিহাস বিজড়িত বামপন্থী ফ্রন্ট সরকার এরকম একটা জায়গাকে একদিক থেকে ঐতিহাসিক, আরেক দিক থেকে আগরতলা শহরের সবচেয়ে মনোরম একটা কেন্দ্রবিন্দুতে তৎকালীন সময়তে আমরা এই অর্থ কমিশনের কাছে প্রস্তাব পাঠিয়ে সেই ক্যাবিনেটের সদস্য আমিও ছিলাম, কমরেড প্রণবও ছিলেন, কমরেড পবিত্র দাও ছিলেন, যে রাজভবনটাকে যদি অন্য একটা জায়গায় স্থানান্তর করা যায়, এই জায়গাটা একটা ঐতিহাসিক স্মারক হিসেবে সুরক্ষিত করা যাবে। পাশাপাশি এখন যে রবীন্দ্র কানন আছে সবটা মিলিয়ে আমাদের রাজ্যের ট্রাইবেল, নন ট্রাইবেল, হিন্দু, মুসলমান সমস্ত অংশের তাদের যে শিশু কচি কাঁচা তাদের অন্যতম একটা সংস্কৃতি কেন্দ্র। কেননা ভবিষ্যৎ প্রজন্মকে যদি সংস্কৃতি মননের মধ্য দিয়ে শিল্প তৈরি করা যায়, সে প্রজন্মই নেতৃত্ব দেবে জাতিকে, দেশকে। অর্থ কমিশনও আমাদের সেই প্রস্তাবকে মান্যতা দিয়ে এই রাজ্যপাল ভবন তৈরি করার জন্য আমাদের অর্থ দিয়েছে। কিন্তু এই সরকার আসার পর হঠাৎ করে এটাকে কি একটা প্রতিষ্ঠানে তৈরি করল। সর্বশেষ সেখানে টাটা গ্রুপকে দিয়ে 5 তারা হোটেল করার জন্য চুক্তি সই করলেন। হে রাজ্যে টাটা আসুক, বিড়লা আসুক, যেহেতু সরকারিভাবে সব বিনিয়োগ আসছে না, স্বচ্ছ টাকা দিয়ে এখানে হোটেল হোক, মেডিকেল কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, শিল্প হোক, আমরা চাই। এতে কোনো বিরোধিতা নেই যদি ত্রিপুরাজ্যের জনগণের তার স্বার্থকে সুরক্ষিত করে এই কাজটা করে। তো কোন ক্যাবিনেট? সেই ক্যাবিনেটে ডাক্তার মানিক সাহারা, যারা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি, তারা যেমন সদস্য, সেই ক্যাবিনেটের সদস্য ত্রিপুরা মথার অনিমেষ দেববর্মা, আপনাদের মহকুমারও একজন আছেন এখানে, ঋষিকেতু দেববর্মা। তো সেই ক্যাবিনেটে তারা কোনো প্রতিবাদ করলেন না, এবং অনিমেষ দেববর্মার তরফ থেকে আজ পর্যন্ত একটা বক্তব্য শোনা যায় না। কিন্তু লেলিয়ে দেওয়া হচ্ছে সেই সরলমুখী ছাত্রছাত্রী, তাদের সংগঠনের টিআইএসএফ নাকি জানি, টিআইএসএফ কে ওয়াইটিএফ, আর গতকাল তাদের মহিলা সংগঠন ডব্লিউটিএফ নাকি জানি, হ্যাঁ এরকম, তাদেরকে পাঠিয়েছে। গণতান্ত্রিক আন্দোলনে কোন দলেরই অংশগ্রহণের কোন বাধা নেই, তার বিরোধিতা আমরা করছি না। কিন্তু কেন বিচারিতা? এই সেদিনও ডাক্তার মনিক শাহর সাথে প্রদ্যোৎ পানিক্য কিশোরের হাসি হাসি মোলাকাত, ক্যাবিনেটে তাদের 2 জন সদস্য, সেখানে কোন প্রতিবাদ নেই। বা সরকারও এই জাতীয় একটা বহু কোটি মূল্যের সম্পদ, এটাকে একটা বেসরকারি কোম্পানির হাতে দীর্ঘ মেয়াদী লিজে তুলে দিচ্ছে। এই জাতীয় কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে পরে শুধু শাসক গোষ্ঠীর মধ্যে যারা সদস্য তাদের মধ্যে না, জনগণের রাইতে লাগে। কুঞ্জবন, রবীন্দ্র কানন, কুসুমন্ত প্রাসাদ, এরকম একটা জায়গা একটা প্রাইভেট কোম্পানির হাতে তুলে দেবে, এর জন্য জনশুনানি করতে হয়, পত্রিকাতে বিজ্ঞাপন দিতে হয়।
রাজ্যের ইতিহাস মনস্ক সংস্কৃতি মনা লোকদের তার সমর্থন জানতে হয়, কিছুই করল না। অন্যরা মিলে আমাদের দেশের মূল সম্পদের প্রায় ৮০% এখন একচেটিয়া পুঁজির হাতে। এই পুঁজির বিরুদ্ধে মার্কিন মূলকে আমাদের দেশে, এটা অন্য দেশে নয়, এখন তথাকথিত মুক্ত বাজারে কিভাবে আমাদের দেশের জনগণের সম্পদ নানা যে অনিয়মের পথ ধরে, দুর্নীতির পথ ধরে এগুলা লুট করছে, এরকম ভাবেই যে এই একচেটিয়া পুঁজি বহুজাতিক কোম্পানির মধ্যে সেখানে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে। তার বিরুদ্ধে মার্কিন আদালত গৌতম আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কিন্তু আমাদের পার্লামেন্ট এই বিষয়ে কোনো আলোচনা করতে দেবে না। প্রায় কদিন ধরেই পার্লামেন্ট চলছিল না। এটা প্রমাণ করে যে আমাদের দেশের বর্তমান সরকার তারা কতটুকু এই দেশের একচেটিয়া পুঁজি তার শর্ত রক্ষার ক্ষেত্রে তারা এক পায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এই দেশের মানুষ একটা নির্বাচন, দুটা নির্বাচন, তাদের নানা ধরনের প্রলোভনে, তাদের সমস্ত যে মিষ্টি কথায় কান দিলেও আমাদের দেশের সাধারণ মানুষ বারবার করতে চায় না। এবং তার প্রমাণ সারা পৃথিবী দেখেছে গেল অষ্টাদশ লোকসভা নির্বাচনে। সেখানে যে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই তার সাথে কালো টাকা এবং মিডিয়াকে ব্যবহার করে নানা ধরনের কারচুপির মধ্যেও গিয়েও বর্তমান যে দেশের শাসক দল ভারতীয় জনতা পার্টি, তারা যদিও কোন প্রকারে ক্ষমতায় ফিরে আসতে পেরেছে, তাদের অনেক দাম্ভিক ঘোষণার পর ৪০০ পার করবে, একাই ৩৭০টা আসন দখল করবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ পায়নি। শুধু তা নয়, এত কিছু করার পরও ৩৬.৬% মাত্র ভোট তারা পেয়েছে। অর্থাৎ ভারতবর্ষের ২/৩ মানুষ, ২/৩ ভোটার এই সরকারকে সমর্থন করে না। তো স্বাভাবিক তাদের এই শাসন কার্য টিকিয়ে রাখতে গেলে পরে, জনবিরোধী তাদের স্টিম রোলারগুলো চালিয়ে রাখতে গেলে পরে, সেখানে শুধু কালো টাকা, নির্বাচন কমিশন বা এই জাতীয় সাংবিধানিক সংস্থাগুলোকে ব্যবহার মধ্য দিয়ে তাদের আগামী দিন বা তাদের আদর্শ সুরক্ষিত নয়, তারা বুঝতে পারছে। তো সেই জায়গায় এই দেশের যে সংখ্যাগরিষ্ঠ মানুষ, সমাজের অংশের মানুষ, তাদের শক্তিকে বিভাজিত রাখার জন্য এবং সেই ফাঁক ফোকরের মধ্য দিয়ে কিভাবে সরকার থাকা যায়, তার জন্য তাদের অস্ত্র বিভাজনের এবং কৃষি বিভাজনের যে মূল তাদের কৌশল হল ভারতবর্ষের মধ্যে নানাভাবে কোথাও ধর্মীয় বিভাজন, সম্প্রদায়গত বিভাজন, আঞ্চলিক বিভাজন। গত 10.5-11 বছর ধরে আমরা এই ঘটনাগুলি দেখছি এবং খুবই যে ক্ষীণ শক্তি নিয়ে শরীরদের উপর নির্ভরশীল হয়ে বিজেপি আজকে ক্ষমতায় আছে। কিন্তু আমরা লক্ষ্য করছি আগামী দিন তারা যে পথ অনুসরণ করবে, সেই পথ এই বিভাজন এবং তার মধ্য দিয়ে তাদের নীতি জনগণের বিরুদ্ধে আরো কিভাবে তারা এটাকে এই সন্নিবেশিত করবে, সেই চেষ্টা চালিয়ে যাবে। সেই দলে কি রাজ্য সরকার চালাচ্ছে।
আমরা যখন আজকে এরকম একটা সাংগঠনিক প্রক্রিয়া আমরা সামিল হয়েছি, ঘটনাচক্রে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এই রাজ্যের যে শাসক গোষ্ঠীর প্রধান ভারতীয় জনতা পার্টি, তারাও তাদের মতো করে একটা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে আছে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া যে আমাদের 4000 উপর ব্রাঞ্চ, অর্থাৎ 4000 ব্রাঞ্চ তারা এই জাতীয় সম্মেলন করার মধ্য দিয়ে আমাদের রাজ্যের রাজনৈতিক অবস্থা, আমাদের সাংগঠনিক অবস্থার পর্যালোচনা এগুলি করছে। তার উপরে লোকাল, মহকুমা, জেলা এবং আগামী বছরের 29, 30, 31 তারিখে আগরতলাতে আমাদের 24তম রাজ্য সম্মেলন সংগঠিত হবে। জনতা পার্টিরও তাদের সাংগঠনিক প্রক্রিয়া সদস্যতা অভিযান, আমি বিস্তারিত বলার দরকার নেই, সবাই নিচ্ছি না এখানে কি ধরনের অভিযান তার সংগঠিত করেছে বা এখনো করছে, করে যাচ্ছে দেখেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রী নেমে বাড়ি বাড়ি গিয়ে ফটো তুলে, আবার এই গত 6.5 বছর 7 বছর দ্বারা আঙুল ফুলে কলা গাছ হয়েছে, নানাভাবে অবৈধভাবে সমস্ত অর্থ সঞ্চয় করে তারাও তাদের যে প্রভাব বিস্তার করার জন্য সেখানে কোথাও বাহুবল, কোথাও নানাভাবে ধমক, কোথাও টাকা দিয়ে তারাও করছে। কিন্তু আবার 2 দিন বাদে যারা মুখ্যমন্ত্রীর সাথে ফটো তুলেছেন বা অন্য নেতাদের সাথে, তারা অন্য দলে গিয়ে সেখানে আবার তার কর্মসূচি অংশগ্রহণ করছেন। এ হল তাদের সদস্যতা অভিযান বা তাদের ধরে আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়া। তার থেকে সিপিআই, ভারতের কমিউনিস্ট পার্টি, শুধু মতাদর্শগত না, যে গণতান্ত্রিকতার দিক থেকেও আমরা সম্পূর্ণ ভিন্ন। এবং ভিন্ন এই কারণে যে আমাদের দেশের এই অবস্থা থেকে বেরিয়ে আসতে গেলে দেশের মানুষকে যে মতাদর্শ এবং যে চিন্তা ভাবনার উপর ভিত্তি করে গড়তে হবে, সেই কাজটা একমাত্র কমিউনিস্টরাই সেখানে করছে। এবং এই যে একটু আগে কমরেড প্রণব দেবনাথ এখানে বলে গেলেন যে গত 2018 সাল থেকে 6.5 বছর ধরে সারা ত্রিপুরাদের সাথে এই মোহনপুর বিভাগীয় সন্ত্রাসী কার্যকলাপের কারণে আমাদের সাংগঠনিক কাজকর্ম এবং সাধারণ মানুষের তাদের যে দৈনন্দিন অধিকার নানাভাবে প্রবর্তিত হচ্ছে। কারণটা কি? কারণ একটাই, যে ভারতীয় জনতা পার্টি যতই তারা নিজেদেরকে রাষ্ট্রবাদী বলো, দেশপ্রেমিক বলো, যদিও ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে তাদের বিন্দুমাত্র অংশগ্রহণ নেই, এমনকি যে শক্তি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা আরএসএস পেছন থেকে ভারতীয় জনতা পার্টিকে চালায়, সে আরএসএস যে দেশের স্বাধীনতা 1947 সাল লাভ করার তার 50 বছরের মধ্যেও তারা তাদের হেডকোয়ার্টার নাগপুরে জাতীয় পতাকা উত্তোলন করে না। মাত্র 2000 ইংরেজিতে 3 জন একটা এনজিও যুবকরা গিয়ে তারা 2000 ইংরাজির যে 15ই আগস্ট নাগপুরে গিয়ে সেখানে তেরঙ্গা ঝান্ডা তুলেছেন এবং তার বিরুদ্ধে তারা জেলে গেছেন, যদিও সেই তাদের বিরুদ্ধে যে এই এফআইআর বা অভিযোগ এটা টিকে। তো সেই পার্টি আজকে ভারতবর্ষে রাষ্ট্রবাদ, দেশপ্রেম, দেশকে
অমৃতকালে পৌঁছানো এবং এই দেশের যে কাঠামোকে বদল করার জন্য সংবিধানকে নানাভাবে দুর্বল করার তারা চেষ্টা করছে। তাদের শক্তি এই যে সন্ত্রাসীদের করতে হচ্ছে কারণটা কি? কারণ একটাই, যে মিথ্যার উপর দাঁড়িয়ে 2018 ইংরেজদের সরকার এসছে, তাদের যাবতীয় ঘোষণা, সেই মিশন টু কমন বলুন, সুশাসন 1, সুশাসন 2, এরপরে আরো নানাভাবে যে প্রতিনিয়ত জনগণের লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা এই রাজ্যের মানুষের মস্তিষ্কে জবরদস্তি করে ঢুকাতে চায়, এটা গ্রহণ করছে না। এটা 2023-এর বিধানসভা নির্বাচনের প্রতিফলিত হয়েছে এবং এই সময়তে যতগুলো নির্বাচন, সেই নির্বাচনে যদিও ফলাফল জবরদস্তি করে ফলাফল তারা করেছে, কিন্তু শাসক দলের যে ব্যবহার, শাসক দলের যে আচরণ, যে নির্বাচনের গণতান্ত্রিক প্রক্রিয়া, এটাকে একদিকে প্রশাসনের অপব্যবহার, আরেকদিকে অর্থশক্তি এবং পেশিবল দিয়ে যেভাবে এরা এটাকে প্রহসনপরিণত করেছে, এটাই প্রমাণ করে ত্রিপুরার মানুষ তার পক্ষে নেই। যারা ভোট প্রহসন করে, জবরদস্তি করে, বিরোধী দলের প্রার্থীদেরকে নমিনেশন জমা দিতে না দিয়ে যারা পঞ্চায়েত দখল করে, পঞ্চায়েত সমিতি দখল করে, জেলা পরিষদ দখল করে, তারও যারা তাদের নৈতিক মনোবল নেই। কাজে সেই জায়গায় পঞ্চায়েত থেকে মহাকাল, গ্রাম পঞ্চায়েত অফিস থেকে যে কোনো দপ্তরের রাজ্যস্তর অফিস, সর্বত্র একটা অনিয়ম, দুর্নীতি, স্বজন পোষণ, জালিয়াতি, এটা যেন ত্রিপুরাজ্যের মধ্যে আজকে প্রায় প্রাতিষ্ঠানিক ভাবে এটাকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। কাজেই তাদের যে ক্যাডারদের মধ্যে মুষ্টিমেয় যারা আজকে এইভাবে করে খাচ্ছে, এদের মধ্যেও একটা প্রতিযোগিতা, কে তাড়াতাড়ি বড়লোক হবে। এবং এরাও বুঝতে পারছে ত্রিপুরার যে জনগণ তাদের এই জাতীয় কার্যকলাপকে সমর্থন করছে না, সমর্থন করতে পারে না। কাজেই হাতে যতদিন আছে সেই সময়কে কাজে লাগিয়ে তাদের আখের গোছাতে হবে। সেই কারণে আজকে শাসক দলের মধ্যে এই দ্বন্দ্ব, উশৃঙ্খলতা এবং এটা রক্তাক্ত পর্যায়ে আসতে পড়ছে। সেই প্রহসনাত্মক পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল গত অগাস্ট মাসে। অগাস্ট মাসের 12 তারিখে পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা হয়েছে, যদি নির্বাচনটা হয়নি। আজও সে অগাস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেছে, সেপ্টেম্বর গেল, অক্টোবর গেল, নভেম্বর, এখন আজকে ডিসেম্বরের আজকে 5 তারিখ। এখনো বিভিন্ন জেলাতে বেশ কটা এরকম গ্রাম পঞ্চায়েত আছে সেখানে শপথ বাক্য পাঠ করাতে পারেনি। সংখ্যাটা হয়তো কম, কিন্তু এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে শাসক দলের মধ্যে যখন অনৈতিক ভাবে জনগণের সম্পদ যখন লুট করা একটা প্রতিযোগিতার একটা আবহাওয়া তৈরি হয়, সেই সময়তে জনগণ তো তাদেরকে মানছেই না। দলের ভেতরেও যতই তারা চেষ্টা করুক উপর থেকে বা স্থানীয়ভাবে এগুলো মেটানোর জন্য, এগুলি তারা মেটাতে পারছে না, বরঞ্চ এই দূরত্ব, দ্বন্দ্ব
আরো বাড়ছে, আরো বাড়বে। এটা শুধু ভারতীয় জনতা পার্টির মধ্যে নয়, ত্রিপুরা মথা রাজ্যের সরলমতি ট্রাইবেল অংশের জনগণের আবেগকে ব্যবহার করে, বিশেষ করে নতুন প্রজন্ম, যে প্রজন্ম 1993 পর জন্মগ্রহণ করেছে, বামপন্থী ফ্রন্ট সরকারের তার লালনে পালনে তারা নতুন দুনিয়া দেখার সুযোগ পেয়েছে। ত্রিপুরাজ্যের অতীত, সে সামন্তকাল, 30 বছরের সে নিপীড়ন কংগ্রেস আমলে, এগুলো তারা দেখেনি। উগ্রপন্থা, সাম্প্রদায়িকতা, প্রতিটি শত্রুর বিরুদ্ধে লড়াই করে বামপন্থী ফ্রন্ট সরকার অন্যান্য অংশের জনগণের সাথে এই পশ্চাৎপদ অংশ মানুষকেও আগলে রেখে উন্নয়নের সারণীতে এনেছে। তো ত্রিপুরাজ্যে যদি বামপন্থী ফ্রন্ট সরকারকে হঠাতে রাজ্যে বিকল্প কর্মসূচির তার যে নির্মাণ, এটাকে যদি ব্যাহত করতে হয়, তাহলে সবচেয়ে বড় অস্ত্র ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে, রাজস্থানে বা মধ্যপ্রদেশ, সেখানে অস্ত্র হিন্দু মুসলমান। এখন ত্রিপুরা মথা এই সমস্ত নাটক করাচ্ছে তাদের দলের, এবং এই নাটকের পেছনে কারণটা কি? আসল কারণ পুষ্পবন্ত প্রসাদ নয়, কারণ মালঞ্চ নিবাসও এরকম একটা ইতিহাস বিজড়িত। সে মালঞ্চ নিবাস এখন কি? বিয়ে বাড়ি। মানিক্য কোর্ট কি? বিয়ে বাড়ি। তারপর আরেকটা আছে, এই যে আমাদের সোনারতরী গেস্ট হাউসের পাশে, এটাও বিয়ে বাড়ি। তাহলে পুষ্পবন্ত প্রসাদ সম্পর্কে যদি এত আপত্তি থাকে, তাহলে মালঞ্চ নিবাস, মানিক্য কোর্ট, এগুলো নিয়েই তো আপত্তি থাকার কথা ছিল। সেখানে বিবেক বাঁধে না, এখানে এগুলো বিবেক বাঁধে। আসল কথা হলো ত্রিপুরাজ্যের জনগণের, বিশেষ করে ট্রাইবেল অংশের মানুষের দৃষ্টি অন্যদিকে মোড় করানোর জন্য। সে অন্যদিকটা কি? 3রা মার্চ 2024 ইংরাজি, সেই বরমড়াতে তার একটা নাটক হলো যে আমৃত্যু অনশন, আমৃত্যু লড়াই যদি তার কনস্টিটিউশন সলিউশন না হয়, গ্রেটার ত্রিপুরা না হয়, হঠাৎ করে এই ভিড়ের মধ্যে ফোন আসলো দিল্লি জানাবো। আগে থেকে কটা দিল্লি গেল। 3রা মার্চ 2024 অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে দিল্লিতে চুক্তি হয়ে গেল। চুক্তিটা কি? ত্রিপুরাজ্যের 2টা লোকসভা কেন্দ্র একটা করে দাঁড়াবে, কিন্তু মথার লোক দাঁড়ালেও তার চিহ্ন হবে পদ্মফুল, ভূভারতে যেটা কোথাও হয় না। একটা নামকে বাস্তে চুক্তি হল। এই চুক্তিতে গ্রেটার ত্রিপুরাল্যান্ড এই শব্দ একটাও বসাবার সুযোগ হল না। লেখা হলো টাইম বাউন্ড, 6 মাসের মধ্যে চুক্তি কার্যকরী হবে। সময় ভিত্তিক, এবং সে সময় হলো 6 মাস। মাঝখানে লোকসভা নির্বাচন গেল, তাদের যা স্বার্থ সিদ্ধি করা হয়ে গেল। তো মার্চের 6 তারিখ থেকে স্বাক্ষরের পর্যন্ত 6 মাস হয়, সেপ্টেম্বরের 6 তারিখে 6 মাস পূর্ণ হয়। এই 6 মাসে এই চুক্তি নিয়ে একটা আলোচনা হলো না, একটা বৈঠক হলো না, দিল্লি থেকে কোনো প্রতিনিধি সফর করলো না। প্রণব নল তারপর কি জবাব দেবেন?
সেপ্টেম্বরের 21 তারিখ দিল্লিতে একটা মিটিং হলো। কি মিটিং? সেই মিটিং একটা কমিটি করে দেওয়া হলো। এই কমিটি তো আগেও বহুবার হয়েছে, এনসিডব্লিউর সাথেও হাই পাওয়ার কমিটি হয়েছে। সেই কমিটি একটা মাইনস বের করে তারা বলেছিল 6 মাসের মধ্যে ত্রিপুরায় হবে যদি বিজেপি আইপিএফ সরকার আসে। কিন্তু সেই এম্পাওয়ার কমিটি বা হাই পাওয়ার কমিটি একটা মাইনস বের করলো। এটা 6 মাস হয়ে গেল। 21 সেপ্টেম্বর মিটিং হল। এই সর্বশেষ একটা মিটিং হয়েছে গত 3 তারিখ, এই মাসের 3 তারিখ। এই 2-3 দিন হল। পত্রিকাতে দেখা থাকবেন, একটি শব্দও নেই ত্রিপুরা মাথা পালাবার রাস্তা করছে। কিভাবে এই সরলমতি মহিলা ছাত্র যাদেরকে নিয়ে 2021-এর এই খুম্বলুং এই এডিসি নির্বাচনে খুমলুং দখল করেছে, 2023-এর বিধানসভা নির্বাচনে সেখানে ভোট ভাগাভাগি করিয়ে বিজেপিকে ক্ষমতা আসতে শুরু করে দিয়েছে। এখন আবার সেখানে চলে গেছে। কাজে অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তার একটা ইস্যু দরকার। সেই ইস্যুটা হলো পুষ্পবন্ত প্রসাদ। তার সাথে ঐতিহ্য, সংস্কৃতি, এগুলো পুনর্বালাই নেই, কোন সম্পর্ক নেই। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা মাথা, এডিসিতে ত্রিপুরা মাথার 100% তাদের দখল। 4 বছর ধরে নির্বাচিত ভিলেজ কমিটি নেই।